সকাল থেকেই মল্লিক বাড়িতে মেঘলা আবহাওয়ার মতো থমথমে ভাব। ঝিল যখন পরিপাটি হয়ে তৈরি হয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছিল তখনই ড্রয়িং রুমে তার পথ আটকে দাঁড়ালেন শতরূপা দেবী। তার চোখে মুখে অবজ্ঞা আর শাসনের ছাপ স্পষ্ট। ঝিল কোথায় যাচ্ছে সেই বিষয়ে বাড়িতে কাউকে কিছু জানায়নি, আর এটাই ছিল শতরূপা দেবীর রাগের মূল কারণ। তিনি গলা চড়িয়ে বাড়ির সবাইকে শুনিয়ে বললেন, বাড়িতে কি কোনো বড় মেয়ে? এই যে নবাবজাদির মতো ডানা মেলে যখন খুশি যাচ্ছ আর আসছ, এটা কি তোমার মগের মুল্লুক? আমার মেয়েরা যদি কাউকে না জানিয়ে কোথাও বেরোনোর সাহস দেখাত, তবে মেরে ঠ্যাং খোড়া করে ঘরে বসিয়ে রাখতাম। শতরূপার এই কড়া কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল ঝিলের গায়ে, কিন্তু সে দমে যাওয়ার মেয়ে নয়। সে ধীর পায়ে ঘরের এক কোণ থেকে একটা মজবুত লাঠি হাতে তুলে নিল। তারপর সেটা শতরূপার সামনে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, এই নিন লাঠি। আপনার খুব ইচ্ছে করছে না আমাকে মারতে? নিন, মেরেই ফেলুন, দেখি আপনার কত জোর। ঝিলের এই অভাবনীয় আচরণে বাড়ির সবাই স্থবির হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা সাক্ষ্য আর সহ্য করতে পারল না। সে ঝিলের দিকে এগিয়ে এসে রাগত স্বরে বলল, ঝিল, তুমি কিন্তু দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছ। এই অসভ্যতামিটা এবার বন্ধ করো। আমি তোমাকে শেষবারের মতো বলছি। ঝিল সাক্ষ্যের চোখের দিকে তাকিয়ে তর্জনী উঁচিয়ে বলল, থামো সাক্ষ্য, আমাকে আর অসভ্য বলো না। তুমি জানোও না আমি কোন পরিস্থিতির মোকাবিলা করতে যাচ্ছি। শুধু এইটুকু বলে যাচ্ছি, ফিরে এসে যখন সত্যিটা জানাবো তখন তোমরা আমার ওপর নয়, অন্য কারোর ওপর রাগে ফেটে পড়বে। তখন আর ক্ষমা চাইবার জায়গা পাবে না। এইটুকু বলে ঝিল কারোর উত্তরের অপেক্ষা না করেই ঝড়ের গতিতে বেরিয়ে গেল। মিলির সাথে সংশয় ও ষড়যন্ত্রের আলাপ। রাস্তার মোড়ে আসতেই ঝিলের দেখা হলো মিলির সাথে। মিলি ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি রে ঝিল, তোর মুখখানা অমন শুকনো কেন? কোথায় যাচ্ছিস হন্তদন্ত হয়ে? ঝিল দাঁতে দাঁত চেপে বলল, বড় থানায় যাচ্ছি মিলি। মিলি আঁতকে উঠে বলল, থানায় কেন? কোনো বিপদ হয়েছে? ঝিল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিপদ নয় মিলি, ষড়যন্ত্র। আমার নামে নাকি অভিযোগ দায়ের হয়েছে যে আমি আমার স্বামী সাক্ষ্যের বিরুদ্ধে কেস করেছি। অভিযোগটা হলো সাক্ষ্য নাকি আমার চিকিৎসা ঠিকমতো করেনি, আমাকে অবহেলা করেছে। অথচ আমি জানিই না কে আমার নাম করে এই কাজটা করল। মিলি এবার ঝিলের হাত ধরে বলল, বুঝতে পারছিস না ঝিল, তুই তো ঘরের মধ্যে বিষাক্ত সাপ পুষে রেখেছিস। ওই ডক্টর চৈতিকে কেন যে বাড়িতে থাকতে দিলি? ওই তলে তলে এই চালটা চেলেছে। ঝিল ম্লান হেসে বলল, বাড়িটা কি আমার একার? যে কেউ যখন বুঝতে চাইছে না তখন আমাকেই লড়াইটা লড়তে হবে। থানায় ঝিলের সিংহী রূপ। থানায় পৌঁছে ঝিল সরাসরি বড়বাবুর চেম্বারে ঢুকল। তার আত্মবিশ্বাসী চড়াফেরা দেখে কনস্টেবলরা পর্যন্ত অবাক হয়ে গেল। ঝিল বড়বাবুর সামনে গিয়ে টেবিলের ওপর 2 হাত রেখে বলল, আমি ঝিল, ডক্টর সাক্ষ্য মল্লিকের স্ত্রী। আমি শুনতে পাচ্ছি আমার স্বামী নাকি আমার ঠিকমতো ট্রিটমেন্ট করেনি বলে আমি এফআইআর করেছি। আমাকে সেই কপিটা দেখান। বড়বাবু একটু নড়ে চড়ে বসে বললেন, দেখুন ম্যাডাম, অভিযোগ জমা পড়েছে বলেই আমরা ইনভেস্টিগেশন করছি। আপনিই তো অভিযোগকারী। ঝিল সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মিথ্যে কথা। আমি যদি আমার স্বামীর ওপর এতটাই ক্ষুব্ধ থাকতাম তবে ওকে বিয়ে করতাম না। কে এই এফআইআর সই করেছে আমাকে দেখান। পাশ থেকে এক ছোটবাবু বিদ্রুপ করে বললেন, অভিযোগ করেছেন আপনি, এখন বলছেন জানেন না? প্রমাণ করুন যে আপনি এটা করেননি। ঝিল তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রমাণ আপনাদের করতে হবে। আমি এখানে দয়া ভিক্ষা করতে আসিনি। বড়বাবু এবার পরিস্থিতি শান্ত করতে চাইলেন। তিনি বললেন, ঠিক আছে ঝিলদেবী, আপনি একটা কাজ করুন, আপনি উইথড্র লেটার লিখে দেন যে আপনি কেসটা তুলে নিচ্ছেন, তাহলেই লেঠা চুকে যায়। ঝিল এবার টেবিলের ওপর সজোরে একটা চাপড় মেরে চেঁচিয়ে উঠল, প্রশ্নই ওঠে না। যে এফআইআর আমি করিনি তা উইথড্র করার কোনো মানেই হয় না। তার মানে তো এটাই দাঁড়াবে যে আমিই কেসটা করেছিলাম আর এখন পিছু হটছি। না মশাই, ঝিল অতটা কাঁচা মেয়ে নয়। সে আরও তীক্ষ্ণ গলায় বলল, আমি জানি এই নাটকের পরিচালক কে, ডক্টর চৈতি। আপনারা যদি তার কথা শুনে আমার স্বামীকে হেনস্থা করার চেষ্টা করেন তবে ফল ভালো হবে না। আপনাদের হাতে আমি 24 ঘণ্টা সময় দিলাম। বড়বাবু অবাক হয়ে তাকিয়ে রইল। ঝিল নিজের তুরুপের তাসটা এবার চালল। মনে রাখবেন বড়বাবু, আমি বস্তির মেয়ে। আমি শাড়ি পরে মল্লিক বাড়ির বউ সেজে থাকলেও আমার শেকড়টা কিন্তু ওখানেই।
আমি যদি একবার ইশারা করি তবে কয়েকশো বস্তির মানুষ এসে আপনার এই থানা ঘেরাও করে বসে থাকবে। যতক্ষণ না আপনারা স্বীকার করবেন যে এটা চৈতির সাজানো নাটক, ততক্ষণ তারা এক পা নড়বে না। সামলাতে পারবেন তো সেই জনস্রোত? ঝিলের এই রুদ্র মূর্তি দেখে গোটা থানা নিস্তব্ধ হয়ে গেল। বড়বাবু কপালে ঘাম মুছতে শুরু করলেন। ঝিল ঘর থেকে বেরিয়ে আসার সময় একবারও পেছন ফিরে তাকাল না। তার মনে এখন একটাই লক্ষ্য, সাক্ষ্যের সামনে চৈতির আসল চেহারাটা টেনে ছিঁড়ে ফেলা।